আমরা ছোটোবেলা আমরা কিন্তু তাল ভাটা লিখেছি, বানান ভালা লিখেছি, সতিয়া লিখেছি, শতকিয়া কড়া গন্ডা বুড়ি পোড় চোখ কাটা ফের আমরা তাল ভাটায় লিখেছি। তো তাল ভাটায় শিক্ষা হয়, আমি যখন নিজে শিখতে পারছি তাল ভাটা এই রল লিখি এরা পারবে না কেন? পুরোনো ঐতিহ্য আমি ধরে আসতে চেষ্টা করছি, খরচা কম। রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘৌ রি এ ওই ও ঔ। আজকের শিশুরা যখন ট্যাব, মোবাইল আর স্মার্ট বোর্ডে পড়াশোনা করছে, তখন বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে এখনও শিশুরা জীবনের প্রথম অক্ষর লিখছে তালপাতায়, হাতে দোয়াত কলম নিয়ে। কি অবিশ্বাস্য লাগছে! আরও অবাক হবেন যখন জানবেন এটি কোনো জাদুঘর নয়, কোনো নাটকের দৃশ্যও নয়। এটি একটি বাস্তব পাঠশালা, যেখানে সময় যেন 50 বছর আগেই থেমে আছে। একজন মানুষ, মাত্র একজন মানুষ, আধুনিকতার প্রবল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজও বাঁচিয়ে রেখেছেন বাংলার হারিয়ে যেতে বসা এক অমূল্য ঐতিহ্য। কেন তিনি এত বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন? কি এমন আছে তালপাতা আর দোয়াত কলমে যা আজকের প্রযুক্তির যুগেও তিনি ছাড়তে পারেননি? আর কেন এই পাঠশালার শিশুরা অন্যদের তুলনায় এত সুন্দর হাতের লেখা, শুদ্ধ উচ্চারণ এবং অসাধারণ মনোযোগের জন্য পরিচিত? আজকের পুরো যাত্রায় আমরা শুধু একটি পাঠশালার গল্প শুনব না, আমরা ফিরে যাব আমাদের শেকড়ে। ফিরে যাব সেই সময়ে যখন শিক্ষা মানে ছিল ধৈর্য, শ্রদ্ধা, শৃঙ্খলা আর চরিত্র গঠন। শেষ পর্যন্ত গল্পগ্রাফির সাথেই থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে আরও চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সময় ছিল বাংলার প্রায় প্রতিটি গ্রামেই ছিল ছোট ছোট পাঠশালা। আজকের মতো তখন ছিল না রঙিন বই, প্লাস্টিকের খাতা কিংবা দামি কলম। শিশুরা বসত মাটির মেঝেতে, সামনে থাকত তালপাতা, হাতে থাকত বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম, আর পাশে থাকত কালি ভর্তি ছোট্ট একটি দোয়াত। সেখান থেকেই শুরু হতো জীবনের প্রথম অক্ষর জ্ঞান। বাংলা ভাষার প্রতিটি অক্ষর শেখার সঙ্গে সঙ্গে শিশুরা শিখত ধৈর্য, মনোযোগ, শৃঙ্খলা এবং সুন্দর হাতের লেখার অভ্যাস। কারণ তখন লেখা মানেই ছিল শিল্প। প্রতিটি অক্ষর লিখতে সময় লাগত, প্রতিটি শব্দের উচ্চারণ ঠিক রাখতে বারবার পড়তে হতো, একটি ভুল অক্ষর আবার নতুন করে লিখতে হতো। এই ধীরগতির শিক্ষাই শিশুদের মনকে গড়ে তুলত আরও মনোযোগী এবং স্থির। এই সময়ে যদি শিশুদের সঠিক উচ্চারণ, স্পষ্ট শব্দচর্চা এবং সুন্দর হাতের লেখার অভ্যাস গড়ে ওঠে, তাহলে সেই ভিত্তি সারা জীবন তাদের সঙ্গে থাকে। এই কারণেই একসময় গ্রামের পাঠশালাগুলো শুধু পড়তে শেখাতো না, তারা মানুষ গড়ত। আজ আমরা এসেছি এমন একটি পাঠশালায় যেখানে আধুনিক প্রযুক্তির ঝলকানি নেই। এখানে নেই কোনো স্মার্ট বোর্ড, নেই প্রজেক্টর, নেই কম্পিউটার, নেই এয়ার কন্ডিশন ক্লাসরুম। তবুও প্রতিদিন সকাল হলেই ছোট ছোট শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো আঙিনা। কারণ এখানে এখনও বিশ্বাস করা হয় শেখার সবচেয়ে বড় মাধ্যম মানুষের মন। আর সেই মনকে গড়ে তুলতে দরকার ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং সঠিক দিক নির্দেশনা। এই পাঠশালার প্রতিটি শিশু প্রথমে শেখে অক্ষরকে ভালোবাসতে, তারপর শেখে শব্দ, তারপর বাক্য, তারপর ভাষা। অনেকে ভাবতে পারেন এখানে হয়তো শুধু তালপাতায় লেখা শেখানো হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে শিশুদের অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে শেখানো হয় বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কারচিহ্ন, যুক্তাক্ষর, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, ম ফলা, ন ফলা, রেফ, ঙ্ক, স্ক, খ, গ
এবং আরও অসংখ্য জটিল যুক্তবর্ণ। শুধু তাই নয়, শেখানো হয় শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা, শুদ্ধ উচ্চারণ, বাংলা বাক্য গঠন, ইংরেজি বর্ণমালা, ইংরেজি শব্দলেখা, গুণের নামতা, শতকিয়া, এমনকি ইংরেজি শতকিয়াও। অর্থাৎ এটি কোনো পুরনো দিনের প্রতীকী পাঠশালা নয়, বরং আধুনিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করার একটি অসাধারণ প্রস্তুতিমূলক বিদ্যালয়। এই পাঠশালার সবচেয়ে বড় বিষয় হল এখানকার শিশুদের হাতের লেখা। প্রথমবার দেখলে মনে হবে কেউ যেন কম্পিউটারে টাইপ করে কাগজে ছাপিয়েছে। প্রতিটি অক্ষর সমান, প্রতিটি শব্দ পরিপাটি, প্রতিটি লাইনে একই রকম শৃঙ্খলা। শুধু হাতের লেখাই নয়, তাদের উচ্চারণও অবিশ্বাস্যভাবে স্পষ্ট, কারণ এখানে প্রতিটি শিশু লেখার পাশাপাশি উচ্চস্বরে পড়ে, বারবার পড়ে। একই শব্দ বহুবার উচ্চারণ করে, ফলে জড়তা ধীরে ধীরে দূর হয়ে যায়। ভাষা হয়ে ওঠে পরিষ্কার, কণ্ঠে আসে আত্মবিশ্বাস। এ যেন একই সঙ্গে লেখা, পড়া এবং উচ্চারণ, তিনটি শিক্ষার সমন্বয়। এই পাঠশালায় কেউ তাড়াহুড়ো করে না। এখানে নম্বরের প্রতিযোগিতা নেই, প্রথম হওয়ার চাপ নেই, বরং প্রতিটি শিশুকে তার নিজের গতিতে শেখানো হয়। একটি অক্ষর ঠিক না হলে আবার লেখা হয়, একটি শব্দ ভুল হলে আবার পড়ানো হয়, একটি উচ্চারণ ভুল হলে শিক্ষক নিজে মুখের ভঙ্গি দেখিয়ে বারবার শিখিয়ে দেন। কারণ এখানে বিশ্বাস করা হয়, সঠিক ভিত্তি যত মজবুত হবে, ভবিষ্যতের শিক্ষাজীবন তত সহজ হবে। এই কারণেই এখানকার অধিকাংশ শিশু পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর খুব দ্রুত অন্যদের থেকে এগিয়ে যায়। শিক্ষকরা তাদের হাতের লেখা, পড়ার গতি, উচ্চারণ এবং মনোযোগ দেখে বিস্মিত হন। একটি পাঠশালা, অসংখ্য শিশুর হাসি, তালপাতার উপর আঁকা প্রথম অক্ষর, এসবের পেছনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন কোনো বিখ্যাত লেখক কিংবা গবেষক। তিনি একজন সাধারণ গ্রাম বাংলার মানুষ, কিন্তু তার কাজ অসাধারণ। কারণ তিনি শুধু শিশুদের পড়ান না, তিনি গড়ে তোলেন তাদের ভিত্তি। তার নাম পণ্ডিত কালীপদ বিশ্বাস। আজ আমরা জানব সেই মানুষটির জীবনের গল্প, যিনি নিজের স্বপ্নের চেয়ে বড় করে দেখেছেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কালীপদ বিশ্বাসের শৈশব ছিল হাজারো গ্রামীণ শিশুর মতোই সহজ সরল। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। স্কুলে যাওয়া, বই পড়া, নতুন কিছু শেখা, সব কিছুই ছিল তার প্রিয়। কিন্তু জীবনের বাস্তবতা সব সময় মানুষের স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে চলে না। পরিবারের আর্থিক সংকট ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে একসময় পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। স্যার, আপনার নামটা? কালীপদ বাসান। পাঠশালাটার নাম কি? ডুমুরিয়ার দক্ষিণপাড়া শিশু শিক্ষা নিকেতন। এর আনুমানিক বয়স কত? পাঠশালায় আনুমানিক আমি তারিখ তৈরি হবো 1412 সালে শুরু করেছি, 2রা জ্যৈষ্ঠী। আচ্ছা, আপনারা যখন থেকে শুরু করছেন তার আগে তো অনেক ধাপ কেটে আমাদের একটু টপিকের কাছে যদি বলুন। এবার আমি যখন লেখাপড়া করতে পারি নাই, 7-এ বলে যে কৃষক হয়েছি। কৃষকরা যখন অকর্মণ্য হয়েছি, কৃষিকাজ পারি না, তখন পাশের 3টে ছাত্রদের গার্জিয়ানরা এসে কষ্ট কি, কাকু তুমি যখন কাজ কাম করো না, আমাকে বাচ্চা 3টে লয়ে তুমি বসো, লেখাপড়া শিখাও। ওই স্কুলে ওকে 40 টাকা করে বেতন দিই, আমাকে পছন্দ হয় না, বরং 50 টাকা দেবো। সেই থেকে আবার শুরু।
1412 সালের 2রা জ্যৈষ্ঠ বুধবার, সেই দিন থেকে শুরু এই পর্যন্ত চলছি গিয়ে। এরপরে কি করবো? তখন মাসিক বেতন ছিল আপনার কত? তখন মাসিক ওই 3 জনে 50 টাকা করে। মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েই তাকে বিদায় নিতে হয় বিদ্যালয় থেকে। অনেকের জন্য এটি হয়তো ছিল একটি ব্যর্থতার গল্প, কিন্তু তার জীবনে এটিই ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। কারণ শিক্ষা থেকে তিনি দূরে গেলেও শিক্ষার প্রতি ভালোবাসা কখনো হারিয়ে যায়নি। স্কুল ছাড়ার পর শুরু হয় সংসারের দায়িত্ব। পরিবারকে সাহায্য করতে নেমে পড়েন কৃষিকাজে। মাঠে কাজ করেছেন, ধান কেটেছেন, জমি চাষ করেছেন, বিভিন্ন কৃষিশ্রমে নিজেকে নিয়োজিত করেছেন। কিন্তু মন যেন কোথাও স্থির হতে চাইত না। শুধু জীবিকা অর্জনই যেন তার জীবনের উদ্দেশ্য ছিল না। তিনি বুঝতে পারছিলেন তার ভেতরে অন্যরকম একটি ইচ্ছা লুকিয়ে আছে। মানুষের জন্য কিছু করার ইচ্ছা, শিশুদের সঙ্গে কাজ করার ইচ্ছা, জ্ঞান ছড়িয়ে দেওয়ার ইচ্ছা। কিন্তু তখনও তিনি জানতেন না ভাগ্য তাকে কোন পথে নিয়ে যাবে। একদিন গ্রামের কয়েকজন অভিভাবক তার কাছে এলেন। তারা জানতেন কালীপদ বিশ্বাসের আনুষ্ঠানিক শিক্ষাজীবন বেশি দূর এগোয়নি। তবুও তারা তার সততা, ধৈর্য এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখেছিলেন। তাদের অনুরোধ ছিল খুবই সাধারণ, আপনি কি আমাদের ছোট ছোট বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখাবেন? প্রথমে তিনি দ্বিধায় পড়ে যান। নিজেকে প্রশ্ন করেছিলেন, আমি কি পারব? আমি কি একজন শিক্ষক হওয়ার যোগ্য? কিন্তু গ্রামের মানুষের আস্থা তাকে সাহস দিল। তিনি রাজি হলেন। সেই সিদ্ধান্তই বদলে দিল তার পুরো জীবন। আজকের দিনে 50 টাকায় হয়তো 1 কাপ চা আর একটি নাস্তাও ঠিকমতো হয় না, কিন্তু প্রায় অর্ধ শতাব্দী আগে শিশুদের পড়ানোর জন্য তার মাসিক পারিশ্রমিক ছিল মাত্র 50 টাকা। এই অর্থ কখনোই তার প্রেরণা ছিল না। তিনি বুঝেছিলেন অর্থ হয়তো কম, কিন্তু তিনি যে কাজটি করছেন তার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। কারণ তিনি তৈরি করছেন মানুষের ভবিষ্যৎ। এই সামান্য সম্মানের বিনিময়েই শুরু হয় এক মহৎ যাত্রা। আজ এই পাঠশালার নাম অনেকেই জানেন, কিন্তু শুরুটা ছিল অবিশ্বাস্য রকম ছোট। প্রথম দিন তার সামনে বসেছিল মাত্র 3 জন শিশু। না ছিল বড় কোনো ঘর, না ছিল বেঞ্চ, না ছিল আধুনিক শিক্ষা সামগ্রী। ছিল শুধু একজন নিবেদিত শিক্ষক, 3 জন কৌতূহলী শিশু, কিছু তালপাতা, দোয়াতের কালি আর শেখানোর অদম্য ইচ্ছা। এই ছোট্ট পরিসরেই জন্ম নেয় এক বিশাল স্বপ্ন। দিন গড়াতে থাকে, শিশুরা নিয়মিত পড়তে থাকে। কয়েক মাসের মধ্যেই গ্রামের মানুষ একটি পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন। যে শিশুরা এখানে পড়ত তাদের হাতের লেখা ছিল অসাধারণ সুন্দর, তাদের উচ্চারণ ছিল স্পষ্ট, তারা আত্মবিশ্বাসের সঙ্গে পড়তে পারত। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও তারা অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকত। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামেও। একজন অভিভাবক আরেকজনকে বললেন, একটি পরিবার আরেকটি পরিবারকে জানালো। কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো প্রচার ছিল না, শুধু কাজের গুণেই বাড়তে লাগলো শিক্ষার্থীর সংখ্যা। 3 জন থেকে 5 জন, 5 জন থেকে 10 জন, তারপর 20 জন। এরপর ধীরে ধীরে পাঠশালা হয়ে উঠল গ্রামের মানুষের আস্থার কেন্দ্র। ওই 3 জন বসার পরে গ্রামের ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া শেখানো, তারা আসতে থাকলো। আর আমি যতটুকু পারি তাদের সাথে সহযোগিতা করতে লাগলাম। এইবার যে ঘরে বছর শুরু করি, ওই ঘরটা বর্ষাকাল আসে গেল, জল পরে রাস্তার পরে আমাকে ডিউটি করতে হবে। আগে ডিউটি করতে আসলাম ওই ঘরে। ওই ঘরে আসে ওই ঘরে অনেক দিন চলার পরে যখন 1 লিটার তেলের দাম হলো 70 টাকা, আর একটা বাচ্চা ভরাইয়ে পাই 50 টাকা, তখন আবদার করলি গ্রামীণ না, এখন দেখুন বাড়তি তোমার নেওয়া উচিত বা আমরাও দেবো। তখন তারা 100 টাকা আর 50 টাকা করে দেব। তারপরও দিন দিন দ্রব্যমূল্য বাড়তিছে, এই করে করে এখন ফরমর্ণ ব্যাংকওয়ালা দেয় 150 টাকা, আর যারা বানানওয়ালা শতকিয়া দেখে এরা দেয় 200 টাকা। লেখাপড়া সবাই জানলেও লেখাপড়া মূল্যায়ন করে না। এরকম আসে কয়েক জায়গায়, আমি 13 জায়গায় পাঠশালা করছি, 13 জায়গায়। তারপরে এই ঘর কী করে হলো, নিজে গাড়িতে 4,000 টাকা খরচ করে ঘর উঠলাম। ওখানে আসার পরে আমি নিজে ঘর করে এই পাড়ার এক যোগালিকে দাঁড়িয়ে, যুবককে দাঁড়িয়ে কমিটি করেছিলাম। কমিটি করে দিয়ে ওই যে বুঝবেন 9,000 টাকা মাস্টারের বেতন, ওটা হলো স্কুলের উন্নয়ন করবে, তাই না?
এই জন্যই আমি ওই 9,000 টাকা ওকে ধরে দিয়ে বললাম যে বাবারা, এই দেশে কতবার পাঠশালা হয়েছে আর কতবার নষ্ট হয়েছে, তাই এই দেশে নাগানো ব্যবসা আছে, এই 9,000 টাকা তোমরা লাগাইয়ে টাকা বাড়াইয়ে কাঠকুটি টিন দিয়ে একটা ঘর করো, আমি তো মরে যাবো, কিন্তু সব ঘর থাকবে, শিক্ষার উন্নতি হবে। তাই ওরাই কমিটির লোকের টাকা লাগাইয়ে পয়সা বাড়াইয়ে এই ঘর করে দিয়েছে। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে বাড়তে লাগল নতুন সমস্যা। শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ছোট্ট কুঁড়ে ঘরে আর সবাইকে বসানো সম্ভব হচ্ছিল না। জায়গার সংকট দেখা দিল। তার ওপর তখনকার সময়ে গ্রামের যোগাযোগ ব্যবস্থাও ছিল খুবই দুর্বল। কাঁচা রাস্তা, বর্ষাকালে কাদা, চারদিকে জলাবদ্ধতা। অনেক অভিভাবককে ছোট ছোট সন্তানদের নিয়ে দূর দূরান্ত থেকে হেঁটে আসতে হতো। কারো কারো যাত্রাপথ ছিল কয়েক কিলোমিটার। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কেউ থেমে যাননি, কারণ সবাই বিশ্বাস করতেন এই কষ্ট একদিন সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে। যে জায়গাটিকে আজ আমরা একটি পরিচ্ছন্ন পাঠশালা হিসেবে দেখছি, একসময় সেখানে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর, বাঁশের বেড়া, খড়ের ছাউনি, মাটির মেঝে। বৃষ্টি এলে পানি পড়ত, ঝড় এলে ভয় থাকত ছাউনি উড়ে যাওয়ার। তবুও ক্লাস বন্ধ হতো না, কারণ শিক্ষক জানতেন একটি দিনের শিক্ষা হারিয়ে গেলে একটি শিশুর শেখার ধারাবাহিকতাও ভেঙে যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের সহযোগিতা, অভিভাবকদের আন্তরিকতা এবং কালীপদ বিশ্বাসের নিরলস পরিশ্রমে সেই ছোট্ট কুঁড়ে ঘর ধীরে ধীরে রূপ নেয় টিনের ছাউনি দেওয়া একটি স্থায়ী পাঠশালায়। পরে মেঝেও পাকা করা হয়, যাতে বর্ষাকালেও শিশুরা নির্বিঘ্নে বসে পড়তে পারে। এটি শুধু একটি ভবনের পরিবর্তন নয়, এটি একটি স্বপ্নের ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার গল্প। আজকের পৃথিবীতে অনেক কাজই অর্থের বিনিময়ে হয়, কিন্তু কিছু কাজ আছে যেগুলো শুধুই ভালোবাসা দিয়ে করা সম্ভব। পণ্ডিত কালীপদ বিশ্বাসের জীবন সেই বিরল উদাহরণগুলোর একটি। 50 বছরেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য শিশুর হাতে তুলে দিয়েছেন জীবনের প্রথম অক্ষর। অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। কেউ শিক্ষক, কেউ সরকারি চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। তাদের অনেকেই আজও স্মরণ করেন সেই প্রথম শিক্ষককে, যিনি ধৈর্য নিয়ে তাদের হাত ধরে লিখিয়েছিলেন অ, আ, ক, খ। একজন শিক্ষকের প্রকৃত সাফল্য হয়তো এটাই, তিনি নিজের নাম বড় করেন না, তিনি বড় করে তোলেন তার শিক্ষার্থীদের। একটি শিশুর জীবনের প্রথম শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। তার প্রথম শিক্ষা শুরু হয় পরিবেশ থেকে, শুরু হয় পরিবার থেকে, শুরু হয় একজন শিক্ষকের ধৈর্য থেকে। আর এই পাঠশালায় এসে মনে হয় শিক্ষা এখনও শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়। শিক্ষা এখানে চরিত্র গঠনের একটি দীর্ঘ সাধনা। সকাল ঠিক 8টা, গ্রামের সরু মেঠোপথ ধরে একে একে আসতে শুরু করে ছোট্ট ছোট্ট শিশুরা। কারো হাতে তালপাতা, কারো হাতে কাপড়ে মোড়ানো খাতা, কারো হাতে ছোট্ট একটি দোয়াত, আবার কারো হাতে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম। তাদের মুখে কোনো ক্লান্তি নেই, বরং রয়েছে নতুন কিছু শেখার আনন্দ। দূর থেকে ভেসে আসে শিশুদের কোলাহল। মনে হয় যেন পুরো গ্রামটাই আজ আবার নতুন করে শিখতে বসেছে। পাঠশালার দরজায় পৌঁছে তারা প্রথমে শিক্ষককে প্রণাম করে। এই ছোট্ট অভ্যাসটি শুধু ভদ্রতা নয়, এটি শ্রদ্ধার শিক্ষা, যে শিক্ষা বইয়ের পাতায় লেখা থাকে না। সবাই নিজের নিজের নির্ধারিত জায়গায় বসে শুরু হয় পাঠ।
কিন্তু এখানে অন্য অনেক প্রতিষ্ঠানের মতো নীরবতা নেই, বরং পুরো পরিবেশ ভরে ওঠে শিশুদের সম্মিলিত কণ্ঠে। শিশুরা শুধু পড়ে না, প্রতিটি শব্দ উচ্চস্বরে বলে, একসঙ্গে বলে, বারবার বলে। এই পদ্ধতির একটি বড় বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। যখন একটি শিশু একই সঙ্গে দেখে, লেখে এবং উচ্চারণ করে, তখন তার মস্তিষ্ক একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে শেখে, ফলে শেখা আরও স্থায়ী হয়। এই কারণেই এখানে উচ্চারণের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয়। আজকাল অনেক শিশুই বাংলা পড়তে পারে, কিন্তু শুদ্ধ উচ্চারণে পড়তে পারে কতজন? বাংলা ভাষার অনেক শব্দই রয়েছে যেগুলোর ভুল উচ্চারণ আমাদের অজান্তেই অভ্যাসে পরিণত হয়েছে। এই পাঠশালায় সেই ভুলগুলো শুরু থেকেই সংশোধন করা হয়। শিক্ষক প্রতিটি শিশুর মুখের দিকে তাকিয়ে উচ্চারণ শোনেন, কোথাও জড়তা থাকলে আবার বলেন, কোথাও শব্দ ভেঙে গেলে ধীরে ধীরে শেখান। একটি শব্দ ভুল রেখে তিনি সামনে এগিয়ে যান না, কারণ তিনি বিশ্বাস করেন একটি ভুল উচ্চারণ ভবিষ্যতে 1000 বার পুনরাবৃত্তি হতে পারে। তাই শুরুতেই ভিত্তি মজবুত করতে হবে। এই পাঠশালার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল তালপাতায় লেখা। আজকের শিশুদের কাছে এটি যেন এক বিস্ময়ের নাম। প্রথমে শুকনো তালপাতা সংগ্রহ করা হয়, তারপর তা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা হয়। প্রতিটি পাতাই যেন একটি প্রাকৃতিক খাতা, কাগজ নয়, প্লাস্টিক নয়, প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার। এরপর শুরু হয় লেখার প্রস্তুতি। আজকের মতো এখানে রেডিমেড মার্কার বা স্কেচ পেন ব্যবহার হয় না। অনেক শিশু বাড়ি থেকেই নিয়ে আসে দোয়াতের কালির গুঁড়ো। তার মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করা হয় লেখার উপযোগী কালি। তারপর ছোট্ট দোয়াতে সেই কালি রাখা হয়। বাঁশের সরু কঞ্চি দিয়ে তৈরি কলমটি সেই কালিতে ডুবিয়ে শুরু হয় লেখা। প্রথমে একটি দাগ, তারপর একটি বাঁক, তারপর ধীরে ধীরে ফুটে ওঠে একটি অক্ষর, যা শুধু একটি বর্ণ নয়, এটি একটি শিশুর শিক্ষাজীবনের প্রথম পদক্ষেপ। অনেকে প্রশ্ন করতে পারেন, আজ যখন খাতা সহজলভ্য, তখন তালপাতায় লেখার প্রয়োজন কি? উত্তরটি খুবই সহজ। তালপাতায় লেখা সহজ নয়, এখানে তাড়াহুড়ো করা যায় না। প্রতিটি অক্ষর লিখতে হয় ধীরে, হাতকে স্থির রাখতে হয়, মনোযোগ ধরে রাখতে হয়, কলমের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয়। ফলে শিশুর হাতের পেশি ধীরে ধীরে শক্তিশালী হয়, হাতের লেখা সুন্দর হয়, মনোযোগ বাড়ে, ধৈর্য গড়ে ওঠে। শিক্ষাবিদদের মতে ছোটবেলায় নিয়ন্ত্রিত হাতের লেখার অনুশীলন পরবর্তী শিক্ষাজীবনে লেখার গতি, শুদ্ধতা এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই পাঠশালায় সেই চর্চায় আজও জীবন্ত। এই পাঠশালার আরেকটি অসাধারণ দিক হল, এখানে শুধু শিশুরাই পড়তে আসে না, তাদের সঙ্গে আসেন তাদের মায়েরাও। ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ শেষ করেন, সন্তানকে প্রস্তুত করেন, তারপর হাত ধরে নিয়ে আসেন পাঠশালায়। ক্লাস শুরু হওয়ার পরও তারা বাড়ি ফিরে যান না। ঘণ্টার পর ঘণ্টা সন্তানের পাশে বসে থাকেন। কখনো সন্তানের লেখা দেখেন, কখনো কালি তৈরি করে দেন, কখনো তালপাতা ঠিক করে দেন, আবার কখনো শুধু নীরবে বসে থাকেন। কারণ তারা জানেন এই কয়েক ঘন্টার ধৈর্যই সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বৌদির নাম কি? সাথী মজুমদার, এলাকার নাম কি? ডুমুরিয়া, থানা চিতলমারি, জেলা বাগেরহাট। আধুনিক যুগ, এই যুগে আপনারা এই তালপাতা ও দোয়াত পদ্ধতি বেছে নেওয়ার কারণ? দাঁত কলম বাচ্চাদের, কারণ এরা বাচ্চা, এরা এখনো খাতা কলম লিখতে পারে না। লিখলেও একবার লিখলে ওটা আর মোছা যায় না, কিন্তু দাঁত কলমে এটা মোছা যায়, মুছে নতুন করে আবারও লেখা যায়। তাতে এদের হাতের লেখাটাও সুন্দর হয়, এটা সাশ্রয় কম। সাশ্রয়ও হয়। হ্যাঁ, খুব সাশ্রয় হয়। কিন্তু আমাদের বাড়িতে আরো অনেক কাজ থাকে। হ্যাঁ, সেই কাজের মাঝে কিভাবে ম্যানেজ করে? বাড়িতে কাজ করি, আবার রেখেও আসি, বাড়ি ফিরে গিয়ে আবার করি, কিন্তু লেখাপড়া তো করাতে হবে।
আশেপাশে প্রাইমারি স্কুল কিংবা আরো কিছু নেই? প্রাইমারি স্কুল আছে কিন্তু আপনাদের এই পাঠশালা নেই আশেপাশে কোথাও। পাঠশালা নেই। হ্যাঁ, সেই পাঠশালাটা আপনার কাছে শ্রেষ্ঠ মনে হয় কেন? এর কারণ? কারণ এখানে তাল পুরানো একটা ধরে রাখছে, ঐতিহ্য ধরে রাখছে এখানে, যে এখানে তাল পাতায় লেখা হয় কালি দত। এখন এখানে কেউ ব্যবহারই করে না, সবাই চক সিলেট, যেখানে এইকার যুগে এখনকার যুগে সবাই চিলের চক ব্যবহার করে, কিন্তু এখানে দত কালি পাতা তাল পাতায় সবাই লেখাপড়া করে এখানে, এই জন্য আমার ভালো লাগে। আপনার কাম কি তৈরি করে? কালি হচ্ছে চোবলা আছে না, নারকেলের চুলা, নারকেলের চুলাটা আহার ভিতরে রাখিয়ে পুড়াইয়ে তারপরে এটা গুঁড়া করে তারপরে দতের ভিতর দিয়ে জল দিয়ে তারপরে কলমটা কিভাবে বানায়? এটা হচ্ছে কুঞ্চি দিয়ে, ওই যে কুঞ্চি বাঁশ আছে না, বাঁশের যে ছোট ছোট কুঞ্চি গুলো বেরোয়, ওই কুঞ্চি গুলো দিয়ে আমরা এইটা হচ্ছে আপনার আগের দরজা মানুষ ব্যবহার করতো, কিন্তু এটা এখন আমার কাছে নেই, এই কারণে আমি এই কৌটা দিয়ে দরজা বানিয়েছি। কলমটা হচ্ছে আপনার এই যে কুঞ্চি কেটে এই যে এই যে আপনার এই তাল পাতা তাল গাছ থেকে কেটে আনার পরে অন্তত 1 সপ্তাহ বা 3-4 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখা হবে। ভিজিয়ে রাখার পরে তারপরে এটাকে উঠায় রেখে 2-1 দিন রেখে একটু শুকনো শুকনো হবে, তারপরে কেটে সাইজ করে তারপরে আমরা লিখাই। যত্ন করে রাখলে মনে হয় 4-5 মাস মনে হয় যায়। অনেক পরিবার দূর থেকে আসে, তাই অনেক মা বাড়ি থেকেই রান্না করে খাবার নিয়ে আসেন। পড়ার ফাঁকে সন্তানের পাশে বসে খাইয়ে দেন, তারপর আবার পড়া শুরু। এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় একটি শিশুর সাফল্যের পেছনে শুধু একজন শিক্ষক নন, একজন মায়ের ত্যাগও সমান গুরুত্বপূর্ণ। এই পাঠশালার প্রতিটি সফল শিক্ষার্থীর গল্পে তাই একজন মায়ের নীরব অবদান জড়িয়ে আছে। এই পাঠশালায় কেউ মোবাইল নিয়ে ব্যস্ত নয়, কেউ ভিডিও গেম খেলছে না, কেউ অকারণে সময় নষ্ট করছে না, বরং প্রতিটি শিশুর চোখে শেখার আনন্দ। এখানে ভুল করলে কেউ হাসে না, বরং আবার শেখানো হয়, আবার অনুশীলন করানো হয়। এখানে শিক্ষা কোনো ভয়ের বিষয় নয়, এটি আনন্দের বিষয়, এটি অভ্যাসের বিষয়, এটি ভালোবাসার বিষয়। আর হয়তো এই কারণেই বছরের পর বছর ধরে এই পাঠশালার প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। 50 বছরেরও বেশি সময় হাজার হাজার শিশুর হাতে জীবনের প্রথম অক্ষর তুলে দিয়েছেন একজন মানুষ। কেউ তাকে বড় কোনো পুরস্কার দেয়নি, কোনো আলো ঝলমলে মঞ্চে তাকে সম্মান জানানো হয়নি, কিন্তু তার প্রকৃত পরিচয় লুকিয়ে আছে তার শিক্ষার্থীদের সফল জীবনে। তার হাতে লেখা প্রথম আজ অসংখ্য মানুষের জীবনের প্রথম সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তবুও এই পাঠশালার গল্প শুধুই সাফল্যের নয়, এর ভেতরে লুকিয়ে আছে কিছু নীরব কষ্ট। আজ এই পাঠশালায় রয়েছে টিনের ছাউনি, পাকা মেঝে, পরিচ্ছন্ন পরিবেশ, শিশুদের হাসি, অভিভাবকদের ভালোবাসা। কিন্তু একটি মৌলিক সমস্যার সমাধান আজও হয়নি, সেটি হলো একটি উপযুক্ত শৌচাগারের অভাব। প্রতিদিন অসংখ্য ছোট ছোট শিশু এখানে আসে, তাদের সঙ্গে আসেন মায়েরা। অনেকেই সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এখানেই থাকেন। কেউ দূর দূরান্ত থেকে আসেন, কেউ বাড়ি ফিরে যাওয়ার সুযোগ পান না। তবুও এই দীর্ঘ সময়ের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নেই। এটি শুধু একটি অবকাঠামোগত সমস্যা নয়, এটি শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সম্মানের সঙ্গেও জড়িত। আমরা যখন কালীপদ বিশ্বাসের সঙ্গে কথা বলছিলাম, তখন তিনি নিজের জন্য কিছুই চাননি। তিনি কোনো আর্থিক সহায়তার কথা বলেননি, নিজের কষ্টের কথাও খুব বেশি বলেননি। শুধু একটি কথাই বারবার বলেছেন, শিশুদের জন্য যদি একটি ভালো টয়লেটের ব্যবস্থা হতো তাহলে খুব উপকার হতো। বর্তমানে যদি আপনারা দয়া করে পারেন আমাকে এই পাঠশালা সম্পর্কে সাহায্য করছি, আমি তো বাথরুম বড় বেকার, এই যত মারা আসে প্রস্রাব স্বাভাবিক জাতীয় আবার হবে, যে জায়গায় যাই গ্রামে এক জায়গায় 5 দিন গেলি সে একটু বিরক্ত হয়, যদি সচ্ছবতা করে। এইসব আপনারা এই মাকে ধরে না শুনি, সেই কারণে দয়া করে আমরা একটু করতে গেলে আমরা খুব উপকৃত হতাম, এসব বাথরুমের ব্যবস্থা যখন করতে পারতাম। এই কথার মধ্যে লুকিয়ে আছে একজন প্রকৃত শিক্ষকের পরিচয়, যিনি নিজের কথা ভাবেন না, সব সময় ভাবেন তার শিক্ষার্থীদের কথা। হয়তো এই কারণেই তিনি আজও গ্রামের মানুষের কাছে শুধু একজন শিক্ষক নন, তিনি একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক, একজন জীবন্ত অনুপ্রেরণা। আজ আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি প্রযুক্তির পথে। এটি অবশ্যই সময়ের দাবি। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে,
শিক্ষাকেও করেছে আরও আধুনিক। কিন্তু আধুনিক হওয়ার অর্থ কি আমাদের শেকড় ভুলে যাওয়া? একটি জাতি তখনই সত্যিকার অর্থে সমৃদ্ধ হয় যখন সে তার অতীতকে সম্মান করে এবং ভবিষ্যৎকে আলিঙ্গন করে। তালপাতায় লেখা হয়তো আগামী দিনে সবার শিক্ষা পদ্ধতি হবে না, দোয়াত কলমও হয়তো আর আগের মতো ফিরে আসবে না, কিন্তু এই ঐতিহ্যের গল্পগুলো বেঁচে থাকা জরুরি, কারণ এগুলো আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষার ইতিহাস। আর এই ইতিহাস বাঁচিয়ে রেখেছেন কালীপদ বিশ্বাসের মতো মানুষরা। এই পাঠশালার ছোট্ট শিশুগুলোর দিকে তাকালে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। তারা শুধু অক্ষর শিখছে না, তারা শিখছে ধৈর্য, তারা শিখছে নিয়ম, তারা শিখছে বড়দের সম্মান করতে, তারা শিখছে নিজের কাজ নিজে করতে, তারা শিখছে ভুল করলে আবার চেষ্টা করতে। এই শিক্ষা বইয়ের নম্বরের চেয়েও বড়, কারণ এই শিক্ষাই একদিন তাদের ভালো মানুষ হতে সাহায্য করবে। একজন ভালো মানুষই একটি সুন্দর সমাজ গড়তে পারে। এই ভিডিওর উদ্দেশ্য শুধু একটি পাঠশালা দেখানো নয়, বরং এমন মানুষদের সামনে নিয়ে আসা যারা নীরবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। হয়তো আমরা সবাই আর্থিকভাবে সাহায্য করতে পারবো না, কিন্তু আমরা পারি তাদের গল্প আরও মানুষের কাছে পৌঁছে দিতে, এই ভিডিওটি শেয়ার করতে, এই ঐতিহ্যের কথা নতুন প্রজন্মকে জানাতে। কারণ অনেক সময় একটি গল্পই পরিবর্তনের সূচনা করে। হয়তো এই ভিডিওটি দেখেই কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো শুভাকাঙ্ক্ষী এগিয়ে আসবেন। হয়তো একটি ছোট্ট উদ্যোগী এই পাঠশালার দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করে দিতে পারে। জীবনে অনেক মানুষ ধন সম্পদ রেখে যান, অনেকে বড় বড় ভবন নির্মাণ করেন, কেউ ব্যবসা গড়ে তোলেন, কিন্তু খুব কম মানুষ আছেন যারা মানুষের মনে নিজেদের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করতে পারেন। পণ্ডিত কালীপদ বিশ্বাস তাদেরই একজন। তিনি কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করেননি, তিনি নির্মাণ করেছেন মানুষ। তিনি গড়েছেন প্রজন্মের পর প্রজন্ম। তার হাতে লেখা প্রথম অক্ষর আজ ছড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবনে। এটাই একজন শিক্ষকের সবচেয়ে বড় সম্মান। যদি কখনো আপনি নিজের চোখে দেখতে চান কিভাবে আজও তালপাতায় লেখা শেখানো হয়, কিভাবে দোয়াত কলম দিয়ে শিশুরা জীবনের প্রথম অক্ষর লেখে, আর কিভাবে একজন প্রবীণ শিক্ষক নিজের জীবনের 5 দশকেরও বেশি সময় উৎসর্গ করেছেন বাংলা ভাষা ও শিক্ষার জন্য, তাহলে আপনাকে যেতে হবে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামে। এই ছোট্ট গ্রামটি শুধু একটি গ্রামের নাম নয়, এটি বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের একটি জীবন্ত অধ্যায়। হয়তো সেখানে গিয়ে আপনি শুধু একটি পাঠশালা দেখবেন না, দেখবেন আমাদের অতীতকে, দেখবেন আমাদের শিকড়কে, দেখবেন এমন এক শিক্ষা যেখানে প্রযুক্তির আগে মানুষের মন গড়ার চেষ্টা করা হয়। সময় বদলাবে, প্রযুক্তি আরও এগিয়ে যাবে, শিক্ষার ধরনও পরিবর্তিত হবে, কিন্তু যদি আমরা আমাদের শেকড়কে ভুলে যাই, তাহলে একদিন হয়তো ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না তালপাতা কী ছিল, দোয়াত কলম কী ছিল, কিভাবে শুরু হতো একজন শিশুর শিক্ষা জীবনের প্রথম দিন। তাই এই গল্প শুধু একটি গ্রামের নয়, এটি পুরো বাংলার, এটি আমাদের সবার। আর এই গল্প বেঁচে থাকা উচিত, কারণ যে জাতি নিজের ইতিহাসকে সম্মান করতে জানে, সেই জাতি ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে নির্মাণ করতে পারে। আপনাদের যদি আজকের এই ডকুমেন্টারিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে এই অসাধারণ মানুষটির গল্প আরও অনেকের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো এই পাঠশালার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এমনই হারিয়ে যেতে বসা ইতিহাস, অজানা মানুষ, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং অনুপ্রেরণার বাস্তব গল্প নিয়ে আমরা নিয়মিত হাজির হই গল্পগ্রাফিতে। তাই এখনও যদি গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন
এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ডকুমেন্টারি সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাংলার ইতিহাস, সংস্কৃতি আর মানুষের অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পগ্রাফির সাথে থাকুন। আপনারা দেখছেন গল্পগ্রাফি।